প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজানুর রহমান। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ প্রণব সাহা। দাদা স্বাগত অনুষ্ঠানে। শুভ সকাল সবাইকে। শুভ সকাল। শীত তো জেগে পড়লো এবং শীত তো একটু বাড়ছি এবং উত্তরাঞ্চলে মনে হয় খুবই খারাপ অবস্থা। গতকালও আমি তেঁতুলিয়াতে দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, এবং যদিও আবার গত এক সপ্তাহের তুলনায় রংপুরে পরশুদিন একটু তাপমাত্রাটা বেড়েছে, তবুও একটা শীতের প্রকোপ। এটা পৌষ মাস হবে, পৌষ মাসে তো শীত হবেই, কারণ ইদানিং আমরা আলোচনা করছিলাম যে শীত ছোট হয়ে গেছে আমাদের। আপনি শীতের দৈর্ঘ্য যদি দেখেন অল্প কয়েকদিন শীত থাকে, তা পৌষ মাস মাঘ মাস তো শীত হবেই। তবে তৃণমূল মানুষের যে কষ্ট সেটি যাতে না হয় মানুষ, আমরা হয়তো সময় পেলে আলোচনা আরো করব। আমি পত্রপত্রিকার একটা হেডলাইন পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোতে হেডলাইন হয়েছে করোনা মহামারী, অ্যান্টিজেন পরীক্ষায় সারা কম। আরেকটি খবর হয়েছে আলাদা, বেশ গুরুত্বের সাথে তারা খবর দিয়েছে, ঢাকায় দিনে 29 তালাক। সমকাল হেডলাইন করেছে করোনা 10 কোটি ডোজ টিকা আসছে, সরকার আনছে, বেসরকারি খাতকেও যুক্ত করার চিন্তা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কঠোর হতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন। ইত্তেফাকের হেডলাইন হয়েছে আসছে নতুন করোনা ভাইরাস, আইসিইউ বেড খালি নেই বড় হাসপাতালগুলোতে, প্রথম ধাপের মেয়র প্রার্থীদের হলফনামা, অধিকাংশ প্রার্থী ব্যবসায়ী, স্ত্রী সন্তানদের সম্পদ বেশি। কালের কণ্ঠ হেডলাইন করেছে করোনার নতুন ধরন, যুক্তরাজ্য বিশ্ব থেকে বিচ্ছিন্ন, সৌদি আরবে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট। সময়ের আলোতে হেডলাইন হয়েছে স্বাস্থ্য খাতের নতুন চ্যালেঞ্জ, ভুয়া ডাক্তার, ফের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধের আশঙ্কা। দেশ রূপান্তর হেডলাইন করেছে শীতের তীব্রতা কমেছে, বেড়েছে দুর্ভোগ, যায় দিনে একই খবর করেছে উত্তরাঞ্চলের শীতের কাঁপন। জনকণ্ঠ হেডলাইন করেছে মাস্ক না পড়ে কেউ কোনো অফিসে গেলে যেন সেবা না পায়, মাননীয় প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে মানব জমিন হেডলাইন করেছে ব্রিটেনে নতুন ধরনের করোনা, দুনিয়া জুড়ে উদ্বেগ। ইনকলাব হেডলাইন করেছে 5 দশক ধরে ঝুলে আছে তিস্তা, গঙ্গা চুক্তি পুনর্বিবেচনার প্রস্তুতি, বিকল্পের সন্ধানে সরকার। আমাদের সময় হেডলাইন হচ্ছে সব উপজেলায় বিদ্যুৎ সুবিধা এ মাসেই, ইউরোপে এক ঘরে যুক্তরাজ্য, আতঙ্ক অন্য দেশেও। ভোরের কাগজে হেডলাইন হয়েছে নতুন চ্যালেঞ্জে শ্রম বাজার। দাদা, করোনা নিয়েই তো সব সংবাদ। যদি আমি ইত্তেফাকের হেডলাইনটা একটু আরো পড়ে শোনাই আপনাকে, অধিক সংক্রামক এই ভাইরাস শনাক্ত হয়েছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়া। বিস্তার ঠেকাতে আন্তর্দেশীয় ফ্লাইট চলাচল বন্ধ। ব্রিটেনে ভ্রমণ বাতিল করেছে ইউরোপ সহ 30টি দেশ। 6 রুটে 31 ডিসেম্বর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল। সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করলো সৌদি। জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই যে সারা পৃথিবী জুড়ে নতুন আতঙ্ক, ইউরোপ কেন্দ্র করে কালকে রাতেও আমরা এই খবরটি করে এসেছি, এবং আজকে সকালে দেখলাম এটি মোটামুটি সব পত্রিকায় এসেছে। ইউরোপের যুক্তরাজ্যের কথা বিশেষ করে, যদিও তারা বলছে, বিজ্ঞানীরা বলছে যে এটাই অনেক দ্রুত ছড়ায় এই ভাইরাসটা, কিন্তু অতটা প্রাণঘাতী নয়, এরকম একটা তারা আভাস দিয়েছে। সেটি হলে বরঞ্চ ভালো, হয়তো মানুষ আক্রান্ত হবে কিন্তু বেঁচে যাবে এটা। আর টিকার ব্যাপারটা, এখন তো ভ্যাকসিনটা যখন এসছে সামনে, তখনই কিন্তু এই আরেকটি নতুন ধরনের, এখন এই ভ্যাকসিনে এই নতুন ধরনের ভাইরাসে কতটা কাবু করা যাবে সেটাও কিন্তু একটা বিজ্ঞানীদের প্রশ্নের ব্যাপার, সেটা নিশ্চয়ই গবেষণা হবে। এবং আমাদের দেশের জন্য একটা আশার খবর দেখে, আজকে সবগুলো পত্রিকা আপনি দেখবেন মোটামুটি যে কে কখন টিকা পাবে। কালের কণ্ঠে এমন মে জুনের মধ্যে টিকা পাবে 4.5 কোটি মানুষ, 10 কোটি ডোজ টিকা আনছে সরকার, বেসরকারি খাতকে ইনক্লুড করবে। আমি দেশেরটাই বলি, ইউরোপেরটা তো খুবই খারাপ অবস্থা, এবং সেটার জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে ফ্লাইট কাট হয়েছে ইউরোপ, এবং অলমোস্ট যুক্তরাজ্য কিন্তু একরকম এক ঘরে হয়ে মতন অবস্থা। এবং আপনি বললেন যে প্রধানমন্ত্রী বিশেষ জরুরি বৈঠক ডেকেছে, আমরা সেটা হয়তো ফলো করবো এখন। তবে দেশেরটা আমি বলতে চাই যে আমরা এখন দেখি যে একটা ব্যবস্থাপনার চেষ্টা চলছে, যে অনলাইনে টিকা করা হবে, কেন্দ্র ঠিক করা হচ্ছে। আমরা চাই কি, দেখেন গত 1 বছর তো হয়ে গেল প্রায়, না মার্চ মাস থেকে শুরু করে, 8ই মার্চ প্রথম শনাক্ত হলো, এখন আমরা ডিসেম্বর মাসে এসে পৌঁছেছি। এই পর্যন্ত যা দেখলাম, আমরা শুরু থেকেই একটু স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার জন্য আমরা খুবই সমালোচনা করেছি। আমরা তাদেরকে একটু সাহায্য করতে চাই, তাদের সমর্থন দিতে চাই যে তারা এখনই পরিকল্পনা করুক, যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে, আমরা টিকা পাবো। সেরামের সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি হয়েছে, এবং অন্য 2-1টি জায়গাও কিন্তু খোঁজা হচ্ছে। কালকেও ক্যাবিনেট সেক্রেটারি প্রেস কনফারেন্সে সেটি বলেছেন। তা আমরা চাই এই ব্যবস্থাপনাটা যাতে আগে হয়, যাতে যখন টিকা আসবে
তখন যেন এটার কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি যাতে না হয় বিতরণের ক্ষেত্রে বা সাপ্লাই চেনের একটা ব্যাপার থাকবে। কিন্তু এই টিকা বিশেষ তাপমাত্রায় রাখতে হবে, বিশেষভাবে পৌঁছে দিতে হবে, বিশেষভাবে এই টিকা কিন্তু প্রয়োগ করতে হবে। যদিও এখনও ভারতে এটা মানুষের মধ্যে ওইভাবে প্রয়োগ শুরু হয়নি, সে তারপরে হয়তো আমরা শুরু করব। আমি চাই যে এই প্রস্তুতিগুলো আমাদের স্বাস্থ্য বিভাগ যথাযথভাবে নেব, কারণ আজকেও দেখেন অনেক রোগী যে খুব বেশি তা না, কিন্তু রোগের প্রকোপ বাড়ছে। এটা যেমন এখন আইসিইউ পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু একটা বাস্তবতা। যাদের পরিবারে করোনা আক্রান্ত রোগী আছে বা যাদেরকে হাসপাতালে যেতে হয় তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই করুণ অভিজ্ঞতা। আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধুরা যারা করোনার জন্য হাসপাতালে গিয়েছে, আমাদের যাদেরকে হাসপাতাল খুঁজতে হয়েছে, আইসিইউ খুঁজতে হয়েছে, তাদের কিন্তু জীবন খুব অতিষ্ঠ হয়ে গেছে। তা আমরা সেটার জন্য সরকারকে চাইবো যে স্বাস্থ্য বিভাগ এই ব্যাপারে উদ্যোগ নেবে, কারণ অনেক জায়গায় খালি আছে কি খালি নাই বা ব্যবস্থাপনাটা কী হবে এটা আরেকটু দক্ষতার সঙ্গে করলে এই যাদের হয়, এখন কিন্তু অনেক হচ্ছে না, 1100-1200 কালকে পর্যন্ত আমরা দেখেছি, এবং যদিও মৃত্যুর হারটা 40-এর মধ্যে অনেকটা সীমাবদ্ধ গত 2-2.5 মাসে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের নিয়ন্ত্রণে জিনিসটি এখনও হয়তো আছে। এই জন্য এটি আরও একটু সুস্থ ব্যবস্থার মাধ্যমে যারা হয়, যাদেরকে হসপিটালাইজ হতে হয়, তাদের যেন দুর্ভোগটা মানে সাধ্যের মধ্যে বা সহনীয় অবস্থা থাকে, এটা যেন স্বাস্থ্য বিভাগ উদ্যোগ নেয়। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। এই সময়ের মধ্যে যদি আমরা ফ্রন্টলাইন ফাইটার যাদের বলি, তাদের কাছে কথা বলতে গেলে আমাদের চিকিৎসক সমাজকে কিন্তু স্যালুট করতেই হয়। আমি আবার সময়ের আলো পত্রিকার যদি একটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, স্বাস্থ্য খাতের নতুন চ্যালেঞ্জ ভুয়া ডাক্তার, এবং এখানে আরো কয়েকটি স্টোরি ছাপা হয়েছে। গুরুতর অপরাধে লঘুদণ্ড, ভুয়া ডাক্তারদের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের রিট, এসএসসি পাস দন্ত চিকিৎসকদের 2 বছর র্যাব আটক করেছে। আমরা কালকে রাতে এই রিপোর্টটি চালিয়েছি, এবং সে 2 বছর যাবত নাকি চিকিৎসা দিয়ে যাচ্ছে সবাইকে। মানে হ্যাঁ, উনি একদিন বলেছে আমি একবার ডেন্টালে ভর্তি হয়েছিলাম, এই জন্য ডাক্তার সে ডাক্তার হয়ে গেছে। আমরা এরকম কয়েকটি ঘটনা, এবং আপনি কালকে আমরা বরিশালের আরেকটি ঘটনা করেছি, হার্নিয়া ডান পাশে, অপারেশন হয়েছে বাম পাশে। এরকম খবর আমাদের ডিবিসি নিউজে আমরা কালকে রাত্রেই করেছি আমরা। ফলে এই স্বাস্থ্য খাতের যেহেতু আমাদের প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম, প্রয়োজনের তুলনায় শয্যা কম, এবং চিকিৎসা ব্যয় কিন্তু মানে আপনি জানবেন যে বাংলাদেশে অনেক বেশি, সেক্ষেত্রে মানুষ কিন্তু এই জন্য প্রতারণার শিকার হয়, কারণ মানুষের যাওয়ার জায়গা কম। এবং সরকারি হাসপাতালগুলোতে যদি সরকারি হাসপাতালের ডাক্তাররাই কিন্তু দক্ষতার সঙ্গে কাজ করে, তারা বেসরকারি ক্লিনিকেও কাজ করে, কিন্তু সরকারি হাসপাতালের ব্যবস্থাপনাটা নাই মানুষকে সেবা দেওয়ার। আমি মনে করি যত হাসপাতাল আছে, যত ডাক্তার আছে, তাদের ব্যবস্থাপনার ত্রুটির কারণে মানুষ একটা হয়রানি বা দুর্ভোগের শিকার হয়। এই যে একজন লোক মানে একটা 2 বছর এটা দেখার কি কেউ নাই, হার্নিয়া একদিকে আরেকদিকে অপারেশন করলো। তো এই অবস্থাগুলো আছে, কারণ কি সাপ্লাই কম চাহিদার তুলনায়। কারণ আমাদের যতজন ডাক্তার থাকা দরকার ততজন ডাক্তার আমাদের নাই, যতটা শয্যা থাকা দরকার ততটা নাই, বা থাকলেও সেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে না। এইটা আমরা যত হাসপাতাল দেখবেন যে দাতব্য চিকিৎসালয় বলে আগে একটা আমরা সমাজে, সেটা কিন্তু একরকম বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু সবাই বাণিজ্যিক চিকিৎসালয়, যদিও চিকিৎসাটা একটা মহান পেশা। আপনি বললেন যে ফ্রন্ট ফাইটার, আমাদের শতাধিক ডাক্তার কিন্তু এই করোনায় মৃত্যুবরণ করেছে, এবং আমাদের প্রিয়জনরা শ্রদ্ধেয় ডাক্তাররা চলে গেছে, সেটা আমাদের জন্য খুব দুঃখের। তাদের প্রতি আমাদের সবসময় সহমর্মিতা থাকে, কিন্তু একই সঙ্গে কিন্তু এই অব্যবস্থাপনার জন্য কিন্তু ডাক্তার সমাজকেই কিন্তু মানুষ দায়ী করে। আমরা চাই যে সেখানে তাদের নজর দিতে হবে, যে আমাদের যেমন সংবাদপত্রের ক্ষেত্রে, টেলিভিশন সংবাদের ক্ষেত্রে একটা কেউ ভুল সংবাদের কিন্তু আমাদের সবাই সমালোচনা করে। তা আমরা সমালোচনা করতে চাই না, কারণ ডাক্তারদের প্রতি আমাদের আস্থা, তারাই আমাদের ভরসার জায়গা যখন কেউ অসুস্থ হয় বা হাসপাতালে যায়। ফলে সেই ব্যবস্থাপনাটা একটু কষ্ট করে হলেও তাদেরকে, এই যে আমরা ফ্রন্ট ফাইটার হিসেবে তাদেরকে অভিবাদন জানাচ্ছি, তাদের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের যে তাদের প্রতি যে সহমর্মিতা, আমরা চাই এইটার মূল্য তারা যেন রোগীদেরকে দেয়। অনেক সময় পারেন না, হয়তো যতজন রোগী তারা দেখার কথা, কিন্তু বেশি রোগী দেখতে হয় না, কিন্তু পারেন না সেটা, যেটা খুবই খুবই দুর্ভাগ্যজনক। এবং একজন লোক যদি 2 বছর ধরে দন্ত চিকিৎসক না, উনি একবার ভর্তি হয়েছিলেন, তারপরে মানুষের দাঁত তুলেই যাচ্ছেন, তাহলে সেটা তো আর মেনে নেওয়া যায় না। আমরা একটু অন্য খবরে যাই। আপনি আমি দুজনই যে এলাকা থেকে এসেছি, সেই এলাকার শীত একটু বেশি হয়। আজকে পত্রপত্রিকার 2টা হেডলাইন আপনাকে পড়ে শুনিয়েছি। দেশ রূপান্তরে বললো যে শীতের তীব্রতা কমেছে, বেড়েছে দুর্ভোগ। আবার যায় দিনে বলেছে উত্তরাঞ্চলে শীতের কাঁপন। এই যে দেখেন, আপনি উত্তরের কথা বললেন, তো যদি আমি রাজশাহী রংপুর বিভাগ যদি বলি, প্রায় দুইটি জায়গায় প্রায় 16টা 25টা, অনেকটা দেশের একটা অংশ, তাই না ওটা। কিন্তু ওখানে আপনি জানবেন যে এই শীতের প্রকোপ পড়েছে, তার আগে তারা বন্যায় ভুগেছে। 5 দফা বন্যা হয়েছে বৃহত্তর রংপুরে যদি আপনি দেখেন। এখন তাদের শীতের কারণে তাদের আলু চাষে সমস্যা হচ্ছে, বড় ফসলের ক্ষেত্রে তাদের একটু অসুবিধা হচ্ছে। আমি আজকে একটা আলোচনা শুনতেছিলাম যে কৃষিতে কিভাবে সাহায্য করা যায়,
এই শীতের প্রকোপের কারণে। আবার একজন কালকে একজন কৃষিবিদ একটা ইতিবাচক কথা বললো, বেশি শীত পড়লে নাকি ফুলকপি তাড়াতাড়ি বড় হয়। তা আমরা জানি না আমাদের কৃষি বিভাগ আমাদের চাষিদেরকে, কৃষকদেরকে এই সমস্ত উপায় বাতলে দিবে কিনা, যে এখন যেটি চাষ করলে এই শীতের কারণে অসুবিধা হবে সেটি চাষ না করে বিকল্প কোনো ফসলের তারা আগে থেকে দিতে পারে কিনা। এবং আমি মনে করি যে এটার জন্য একটা স্থায়ী পরিকল্পনা করা উচিত কৃষি মন্ত্রণালয়ের বা কৃষি বিভাগের, যে যদি কোন আবহাওয়ায় কোন ফসল হবে এটার জন্য আমাদের কৃষকদেরকে মাঠ পর্যায়ে যেন এটা তদারকিটা করা হয় এবং তাদেরকে যেন গাইড করা হয়। কারণ আমাদের কৃষকরাই দেখেন এই যে প্যান্ডেমিক আমরা দেখছি, অতিমারি মহামারী আমরা চালাচ্ছি, করোনার চলছে আমাদের প্রায় 10 মাস চলে যাচ্ছে, সেই মাস থেকে একমাত্র কৃষিক্ষেত্রে কিন্তু কোনো উৎপাদন কোনোদিন বন্ধ ছিল না। আমরা ভালো বোরো পেয়েছি, আমনও ভালো হবে, যদিও বর্ষার কারণে বন্যার কারণে একটি ক্ষতি হয়েছে, শীতের কারণেও বড় ফসলের ক্ষতি হবে কিনা সেটা নিয়েও উদ্বিগ্ন আছে চাষিরা। ফলে চাষি কিন্তু কখনো, কৃষক কিন্তু কখনো মাঠে যাওয়াটা বন্ধ করে নেই। একই সঙ্গে আমাদের মানে শ্রমজীবী মানুষও কিন্তু বন্ধ করে নেই। তারা কিন্তু করোনাকালে গার্মেন্টসের কথা বলেন বা বিদেশের ক্ষেত্রে বলেন, রেমিটেন্স আমাদের ভালো এসেছে, সেটার জন্য আমাদের শ্রমজীবী মানুষরা অনেকটাই সে তার কৃতিত্ব পেতে পারে। এবং অবশ্যই কৃষিজীবী যারা, কৃষকের ক্ষেত্রে আমি জানি না, হয়তো আমাদের বিজ্ঞানীরা, চিকিৎসকরা গবেষণা করে দেখবে, কৃষকরা চাষিরা হয়তো মাঠে থাকার জন্য পরিশ্রম করে এবং তারা রোদে থাকে, হয়তো সেজন্য ভিটামিন ডির ঘাটতি কম হয়। আমরা অল্প অল্প এইটা কিন্তু আপনি সত্যি কথা বলেছেন, যেটা যে আমাদের গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত করোনার প্রকোপ না হওয়ার একটা মাত্র কারণই হলো যে প্রচুর শ্রম করে আমাদের গ্রামের মানুষ এবং তারা রোদে ভিটামিন যেটা আমাদের ক্ষেত্রে বলছে যে ভিটামিন সির অভাব, সেজন্য আমরা অনেক কৃত্রিম সি ভিটামিন খাচ্ছি ওষুধের মাধ্যমে। আমাদের ভিটামিন ডির অভাব ঢাকা শহরে বিশেষ করে, এবং রাজধানী বা বড় শহরগুলোতে যারা এসিতে থাকে, গাড়িতে চড়ে এবং অফিসে থাকে, আমার মতো লোকজন রাস্তায় হাঁটে না বা মাঠে যায় না, তাদেরই কিন্তু আমরা দেখছি যে সেই রকম কিন্তু বস্তিতে কিন্তু আমরা কম দেখছি। যদিও এরকম কোনো গবেষণা এখন পর্যন্ত আমরা পাইনি, আমাদের বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হয়তো এই গবেষণা করে দেখাবে, কিন্তু আমরা দেখলাম যে শ্রমজীবী মানুষের মধ্যে, কম আয়ের মানুষের মধ্যে, বস্তিবাসীর মধ্যে কিন্তু করোনার আক্রমণ অপেক্ষাকৃত কম। এবং গ্রাম যদি আপনি বলেন শহরের তুলনায়, যেখানে মানুষ অনেক বেশি মাস্ক না পরে ঘোরাফেরা করছে, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব মানছে না, সেখানেও কিন্তু আমরা অত ওইভাবে দেখছি না। যদিও আমাদের মৃত্যু কম হয় নাই, কিন্তু তবুও দেখেন অন্য দেশের তুলনায় এখন পর্যন্ত আমাদের এটি মোটামুটি সহনীয় আছে, জন্য আমাদের কিন্তু ওই রকম লকডাউনেও যেতে হয়নি। যদিও আমরা প্রথম দিকে খুব সমালোচনা করেছি যে কেন লকডাউন দেওয়া হল না, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনের ধারণাটাই বাস্তবায়ন করা গেল না। তবুও একটা যাই হোক, যে কোনোভাবে হোক, প্রাকৃতিকভাবেই হোক বা কোনো স্বাস্থ্য বিভাগের কোনো পদক্ষেপের কারণে, বা আমরা তো কিছু মানুষকে মাস্ক, এখনও তো মানুষ মাস্ক পরে, যদিও ভিড় এলাকায় আমরা মাস্ক কম দেখি, তা আমরা চাই যে এই সচেতনতা হোক মানুষের মধ্যে, আমরাই বলি। আর কমিউনিকেশনটা যেন সঠিকভাবে বলতে পারি যে মাস্ক পরুন আপনার সুবিধার জন্য, এইটা যাতে মানুষকে বোঝাতে পারি আমরা সাধারণ মানুষ। আর যে জীবিকার টানে ঘরের বাইরে যায়, তাকে তো আগে জীবন, হয়তো সেইটি সরকারের নীতিটা হয়তো সফল হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে হয়তো তখন হয়তো সরকারি নীতি সমালোচনা করেছি, কিন্তু প্রধানমন্ত্রী খুব বলেছে যে জীবন জীবিকা একসাথে চালাতে হবে। সরকারের সেই উদ্যোগটা আমরা দেখছি, জীবন জীবিকা একসাথে চলেছে অপেক্ষাকৃতভাবে। আমি তো বললাম যে প্রায় 2.5 মাসে আমরা দেখছি যে 40-এর নিচে কিন্তু মৃত্যুর সংখ্যা আছে এবং আক্রান্তের সংখ্যা এখনও 2200-2400-এর বেশি হয়নি। যদিও অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে, আমরা বলছিলাম এই পরীক্ষা আগে শুরু হওয়ার কথা ছিল, যথেষ্ট পরীক্ষা ছিল না, ল্যাব ছিল একটা, সেটা থেকে শতাধিক ল্যাবের মতন হয়েছে। সেই ল্যাবগুলোতে যদিও কালকে প্রথম আলোতে একটি ছিল যে সরকারের এই তথ্য মানুষ বিশ্বাস করে না, কিন্তু মানুষ তো মারা গেলে কেউ লুকাতে পারবে না। কিন্তু অবশ্যই এটা ঠিক যত লোক আক্রান্ত হচ্ছে তার সঠিক তথ্য আসছে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। প্রশ্নটা থাকুক, আমরা ওই প্রশ্নের উত্তর খুঁজবো, কিন্তু আমরা একটু আনন্দের খবর বলতে চাই, যেটা হলো যে আমাদের সময় একটি হেডলাইন পড়ে শোনাই আপনাকে। সব উপজেলায় বিদ্যুৎ সুবিধা এ মাসেই, শতভাগ বিদ্যুৎ হবে বলে কিন্তু বলা হচ্ছে, এবং আসলে বিদ্যুতের যে উন্নতি হয়েছে সেটি অভাবনীয়। আপনি যদি 1901 সালে এরকম একটা কথা ছিল, 1901 সালে 1 মেগাওয়াট বিদ্যুৎ হয়েছিল আহসান মঞ্জিলে, তারপরে 100 বছর লেগেছে আমাদের 3000 3500 করতে, মানে 2000 সাল পর্যন্ত। এরপরে 2000 থেকে 2008 পর্যন্ত যা ছিল, এই 2008-এর পর 2009-এর নতুন সরকার এসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটার যে একটা উদ্যোগ নিয়েছেন, এক যুগে 12 বছর যদি দেখেন, এই 12 বছরেই কিন্তু কয়েকশো গুণ বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। এখন প্রায় 22,000-23,000 মেগাওয়াট। যদিও আমরা তর্ক করি যে তার পুরোটাই সক্ষমতা নাই, সক্ষমতা আছে কিন্তু পুরোটাই উৎপাদন হয় না, আরও কিন্তু বিদ্যুৎ করছে। এবং রূপপুর যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, রামপালেরটা, যদিও তা নিয়ে প্রাকৃতিক পরিবেশবাদীরা অনেক বেশি হইচই করছে এবং আমরা এখনও তার সমালোচনা করি, কিন্তু তারপর দেখেন বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি হয়ে যায় এবং তাহলে কিন্তু মানুষের বিদ্যুতের চাহিদাও কিন্তু বাড়ছে। এখন আপনি একটা মানুষও পাবেন না যে বিদ্যুৎ ছাড়া কোনো কিছু করতে পারে। তার মোবাইল ফোন যদি আপনি 10-16 কোটি মোবাইল চলে, তাহলে তার চার্জ দিতে হয় ফোনে। এমনকি আমি গ্রামীণ পর্যায়ে, গ্রামীণ অর্থনীতিতে এখন দেখছি রাইস কুকারও ব্যবহার বেড়েছে, হ্যাঁ, ইলেকট্রিসিটি দিয়ে।
এবং গ্রামীণ আমাদের মা বোনেরা রাইস কুকার ব্যবহার করতে শিখেছে। সেটা তো একটা আধুনিক উন্নত বাংলাদেশের দিকে যাওয়ার একটি পদক্ষেপ। যদি পদ্মা সেতু হয় তখন কত মানুষের চলাচল বাড়বে, এবং সেই পদ্মা সেতুর উপরে যে ট্রেন যাবে আমরা তো চাই যে সেটা ইলেকট্রিক ট্রেন হোক। আমার আশা করি সেরকম ট্রেন হবে, বা অন্য এলাকার সাথে ইলেকট্রিক ট্রেন হবে। এমনকি ঢাকা শহরের যে চাপ মানুষের, যদি ঢাকার সাথে কমিউনিটি ট্রেন যদি হয়, আমাদের কমিউনিকেশন যদি এরকম হয় যে গাজীপুরের সাথে কি মুন্সিগঞ্জের সাথে, মানিকগঞ্জের সাথে, নারায়ণগঞ্জের সাথে যদি আমরা ইলেকট্রিক ট্রেন হয় যে আমাদের 8 ঘন্টা যাবে 8 ঘন্টায় ফিরবে, তাহলে কিন্তু ঢাকা শহরের উপরে অনেক চাপ কমবে। বা চিটাগাংয়ের সাথে যদি কোনোদিন স্বপ্ন দেখি, নিশ্চয়ই যদি বিশ্ব ব্যাংকের টাকা না নিয়ে নিজের টাকা যদি আমরা পদ্মা সেতু করতে পারি, প্রায় 40,000 কোটি টাকা খরচ করে নিজেরা আয় করে, আমরা তো আশা করতে পারি যে ঢাকা চিটাগাং এরকম একটা ট্রেন চলবে যে সকালে যে বিকেলে আপনি ফিরে আসবেন। বা আমি উত্তরাঞ্চলের মানুষ, আপনি উত্তরাঞ্চলের মানুষ, আমরা এখান থেকে তো এই শীতের মধ্যে একটু শীতের পিঠা খাওয়ার জন্য, যদিও শীতের মধ্যে যুবতবু থাকে আমাদের রংপুরের মানুষ কষ্ট করে, তাদের গরিব মানুষও কিন্তু রংপুরে বেশি। আমরা চাই সেই গরিবী ভাবটা যাতে না থাকে। রংপুরে এমন কোনো বিশেষ প্রকল্প সরকার নেক উত্তরাঞ্চলে যাতে তাদের এই গরিবী থেকে তাদেরকে আমরা মুক্তি দিতে পারি, মঙ্গা থেকে আমরা মুক্তি দিতে পেরেছি। কিন্তু আর্থিকভাবে তাদের যদি সক্ষমতা আরও বাড়ে, তাহলে নিশ্চয়ই না কোনো দিন আমরা 3 ঘন্টা বা 4 ঘন্টায় তো রংপুরেও যেতে চাই, দিনাজপুরেও যেতে চাই। আপনি যে স্বপ্নের কথাটা বললেন, সে আপনার কাছে খুবই আনন্দদায়ক মনে হলো। আমি যদি গত কয়েকদিনের খবরের একটু পেছনের দিকে যেতে চাই, বাংলাদেশের রেল কিন্তু রেল পরিবহন এবং রেলের সেবা এবং রেলের জার্নিটা সবচেয়ে আনন্দদায়ক জার্নি এবং নিরাপদ জার্নি। এর মধ্যেই রেল ক্রসিং এবং রেলের ব্যবস্থাপনা সবকিছু নিয়ে নানা ধরনের রিপোর্ট কিন্তু বেরোচ্ছে। আমরা যে সময় পদ্মা সেতুর উপর দিয়ে একটা আধুনিক রেল লাইনের চিন্তা ভাবনা করছি, ঠিক সেইভাবে কি আপনার কাছে মনে হয় যে দেশের অন্যান্য অঞ্চলের যে রেল ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আমাদের একটুও নজর দেওয়া দরকার? দেখেন, নজর দেওয়া হয়েছে। আমি যদি আপনার উল্টা বলি, আপনি যদি গত 10 বছরে রেল খাতের যে গুরুত্ব দেওয়া হয়েছে এবং রেলের যত টাকা বিনিয়োগ হয়েছে, তার সুফলটা আমাদের কাছে আসছে না। আমার পয়েন্টটা এই জায়গাটা। আমার মনে হয় এই পরিকল্পনার কোথাও একটা অভাব আছে। আমার মনে হয়, আমি যতটুকু জানি, আমি টাকার অঙ্কটা বলতে পারবো না, কিন্তু অনেক টাকা খরচ করে ঢাকা নারায়ণগঞ্জে কমিউনিটি ট্রেন আনা হয়েছিল চায়না থেকে, বাতিল হয়ে গেছে। 5 বছরও চললো না, তো এটা তো হইতে পারে না। বা আপনি যদি এখন আমাদের দেখেন, এখন বর্তমান প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে, আমাদের যে বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে যে রেল সেতুটি আছে, সেটি রেল লাইনটি আছে, এটি দুর্বল, সেই জন্য নতুন করে রেল সেতু হচ্ছে। তাহলে তো উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের একটা আরেকটা ধাপ আমরা অগ্রসর হবো, যেটি আমাদের পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সাথে হচ্ছে। ফলে রেলের যে বিস্তৃতি ঘটেছে, আমরা কিছুদিন আগে সমালোচনা করতে যে রেল পথের সংকুচিত হয়েছে আগের তুলনায়। এখন আমরা দেখি যে অনেক একটু আধুনিকীকরণ করা হচ্ছে, রেলে কিন্তু অনেক বিনিয়োগ হচ্ছে। আপনি যদি রেলের বাজেট দেখেন, রেল খাতের খরচ দেখেন, রেল খাতের প্রকল্প দেখেন, অনেক দেখছি আমরা, কিন্তু দৃশ্যমান হচ্ছে না। এইটার একটা কোথাও একটা পরিকল্পনার একটা জটিলতা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আপনি যদি রেল ভবনে আব্দুল গনি রোডে যান ঢাকা শহরের, সেখানে বিরাট করে দেখেন সাইনবোর্ড আছে, কত কোটি টাকা ওখানে বিনিয়োগ হচ্ছে। 10,000 কোটি টাকার উপরে, আমি যদি ভুল না করে থাকি, আমার মনে হয় এই কয়েক বছরের খরচ হচ্ছে, মানে চলমান আছে। আমি জানি না, হয়তো আগামী 22 সালের পরে হয়তো কিছু দৃশ্যমান হবে। কিন্তু এইটা যে প্রত্যাশা আমরা চাই, আমাদের অনেকগুলো ট্রেনও কিন্তু চলে, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, অনেক ভালো ট্রেন চলে। আমরা অনেক প্রচারের কিন্তু কোনো ত্রুটি আছে কিনা, টিকিটিংয়ের একটা বড় ঝামেলা আছে। অনলাইন টিকিটিং দিয়ে যত বলে আমাদের মন্ত্রী বা রেলের লোকরা, ততটা কিন্তু আমরা ব্যবহারযোগ্য দেখছি না, মানে ইউজেবল না সেটা। আমরা চাই সেটি হোক, এবং কমলাপুরের যে অবস্থা সেটি আরও উন্নত হোক, এবং ট্রেনের একটি বড় ধরনের উন্নত আমরা চাই। সেটি টাকা বিনিয়োগ হচ্ছে, কিন্তু দৃশ্যমান কবে হবে আমি ঠিক জানি না। এক্ষেত্রে কোনো ত্রুটি আছে কিনা এই সমস্ত পরিকল্পনায়, সেটি একটু আমাদের দেখা উচিত। আমরা কিন্তু 65 সালের পরে এই তেঁতুলিয়া আমাদের চিরাহাটি শুরু করে ট্রেনও কিন্তু ওই দিন শুরু করে পণ্যবাহী ট্রেন গেছে, আমরা যাত্রীবাহী ট্রেনও পাবো। আমরা সে একেবারে শেষের দিকে 1 মিনিট আপনার কাছে জানতে চাই, আমরা মার্চে যে ভুলটা করলাম, বিদেশ থেকে মানুষ আসলো, আমরা খুব পরীক্ষা করলাম না, কিন্তু এখন কিন্তু ইউরোপের দেশ, সারা দেশে আবার নতুন করে শুরু হয়েছে এই বিমান। কালকেই কিন্তু দেখেন, কালকে কিন্তু অনেকগুলো ঘটনা পরপর, আমি কালকে রাত্রে নিউজ রুমে থাকলে আমরা তাৎক্ষণিকভাবে পাই, কুয়েতের সাথে আমাদের কাট অফ হয়ে যাচ্ছে, ওমানের সাথে কাট অফ হয়ে গেল, সৌদি আরবের সাথে কাট অফ হয়ে গেল। ফলে অন্যান্য যেখান থেকে আমাদের এখন আসে, আমরা এখন মধ্যপ্রাচ্যের দুবাই থেকে আমাদের চলাচল আছে, আমরা চাইবো এক্ষেত্রে সতর্ক থাকবে। এবং 1-2 এয়ারলাইন্সকে কিন্তু জরিমানাও করা হয়েছে, তারা কোভিড টেস্টের রোগী না করে কিন্তু নিয়ে আসা হয়েছে, এখানে কিন্তু দেখা গেছে তারা কোভিড পজিটিভ। ফলে এই ক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল করোনা কিন্তু বাইরের দেশে আবার নতুন করে হানা দিয়েছে। আমাদের কিন্তু ভাববার এবং একেবারে নির্ভর হওয়ার কোনো সুযোগ নেই যে আমরা বেঁচে যাব।
স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী বারবার বলছেন মাস্ক পরুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। আশা করি এটি আপনি আপনার জন্য, পরিবারের জন্য, সবার জন্য মেনে চলবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন।